হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য স্টার্ট করছি। বাট দেখো, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন স্টার্ট করার আগে যে দুটো মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে উপপাদ্য 20 আর 21, যেগুলো আমি আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম। সেটা কিন্তু খুবই জরুরি, কারণ সেই উপপাদ্য দুটি দিয়েই এই কোয়েশ্চেন গুলো চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো বা প্রমাণ করতে পারবো। তো আগে আমি উপপাদ্য দুটো বলি, তো সেগুলো আগে শুনে নাও। আর সেই উপপাদ্যগুলির প্রমাণগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও যদি দেখে না থাকো। দেখো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে উপপাদ্য 20 আর 21, দুটো অবশ্যই প্রমাণ দেখে নাও, কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন? তো দেখো, প্রথম উপপাদ্যটিতে কি ছিল, কি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, মনে করো এবি বাহুর মধ্যবিন্দু এখানে ই আর এসি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সরল রেখাংশ আমরা অঙ্কন করতে পারি সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তার অর্ধেক। মানে কি, ই এফ প্যারালাল টু বিসি আর হচ্ছে তোমাদের ই এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি। ক্লিয়ার? এটা ছিল আমাদের উপপাদ্য 20। যে কোনো দুটি বাহুর ত্রিভুজে যদি মধ্যবিন্দু এগুলো হয়, ই আর এফ যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই যে ই এফ সরল রেখাংশটা সেটা এই তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। এটা ছিল তোমাদের প্রথম উপপাদ্য, উপপাদ্য 20। 21 কি ছিল? ঠিক এর রিভার্স, উল্টোটা ছিল। এখানে দেওয়া থাকবে, বলছে যদি এ বি যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, মনে করো এটা ই দিয়ে যে সরল রেখাটা আমরা অঙ্কন করি সেটা যদি অপর বাহুর বিসি বাহুর সমান্তরাল, কি দেওয়া আছে, ই এ বি এর মধ্যবিন্দু দেওয়া আছে আর বলে দিয়েছে এই যে ই এফ সেটা বিসি এর সঙ্গে সমান্তরাল হলে তাহলে এই যে এফটা সেটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু হবে। মানে এটার উল্টো, এখানে আমাকে বলছে দুটো মধ্যবিন্দু দিয়ে দিচ্ছে, তাহলে এই যে ই এফ সেটা বিসি এর সঙ্গে সমান্তরাল হবে, প্যারালাল হবে আর তার অর্ধেক হবে। আর এখানে বলছে একটা বাহুর মধ্যবিন্দু আর ই এফ সরলরেখাংশটা এটার সঙ্গে সমান্তরাল, এটা দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, এফ এসি এর এফ যেটা হবে এফ এসি এর মধ্যবিন্দু, দ্যাট মিনস এ এফ ইজ ইকুয়াল টু এফ সি হবে আর ই এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি হবে। এটা দুটোতেই আছে এই পয়েন্টটা, ঠিক আছে। এখানে ফার্স্টটা শুধুমাত্র কনভার্স করে দিয়েছে, এখানে এই মধ্যবিন্দুও দিয়ে দিয়েছে, সমান্তরালটা বলতে হবে, এখানে সমান্তরাল বলে দেবে কোয়েশ্চেনে, তার মানে আমরা বলতে পারবো কি এফ এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার হলো? এই দুটো উপাদ্যই আমরা এখানে ইউজ করে সমস্ত কোয়েশ্চেন গুলো সলভ করবো। আমি এটা আগে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে বোঝা গেল। দেখো, এই দুটোই হচ্ছে মেন। এবার কোয়েশ্চেন গুলো কিন্তু প্রমাণ করাগুলো কিন্তু খুবই সোজা, এই দুটো যদি তোমরা সুন্দরভাবে জেনে যাও। দেখো, প্রথম কোয়েশ্চেনটা পড়ো। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখি, বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আগে একটা এবিসি ত্রিভুজ আমরা করে ফেলি। এই দেখো আমাদের এবিসি, এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি লিখলাম। ডি বিন্দু দিয়ে সি এ এবং বি এ বাহুর সমান্তরাল সরল রেখাংশ, সি এ আর বি এ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দু দিয়ে, এর মধ্যে সি এ বাহু তার এর সমান্তরাল সরল রেখাংশ এটা হবে, ঠিক আছে। আর বি এ বাহু সমান্তরাল এর সমান্তরাল সরল রেখাংশ এটা হবে। দেখো, যেটা ঠিক এর মতন সমান্তরাল সরল রেখা আর এসি এর মতন ঠিক সমান্তরাল সরল রেখা, একটা এটার সঙ্গে এটা করেছি আর একটা এটার সঙ্গে এটা, সমান্তরাল সরল রেখাংশ বি এ এবং সি এ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, বি এ কে ই বিন্দুতে ছেদ করেছে, এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটুকুন বলেছে তোমাকে। তারপর কি বলছে, প্রমাণ করি যে ই এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি। এই যে ই এফ তাহলে যুক্ত করতে হবে তোমাকে, এই যে ই এফ তোমাকে কি প্রমাণ করতে হবে, ই এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি, ঠিক আছে। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবার দেখো কিভাবে আমরা প্রমাণ করবো। তো এই সমস্ত আমাদের প্রমাণ করার জন্য সবার প্রথমে আমাদের কি লিখতে হয়, মনে করি। আর মনে করিতে আমরা কি লিখি, জাস্ট যেটা বইয়ে দেওয়া আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে দিই কোয়েশ্চেনটা। মনে করি ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, যেটা বই আছে সেটা পুরোপুরি লিখে দেবে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সি এবং বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ বি এবং সি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে।
পুরোটা যেটা বইয়ে আছে সেটা আমাদের মনে করিতে লিখতে হয়, মানে যেটা আমরা ফিগারটা করেছি সেটা লিখতে হয়। ঠিক আছে, এটা আমি লিখছি না, বই দেখে লিখে নিলে মনে করিতে। নেক্সট পয়েন্ট আমাদের কি লিখতে হয়, প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে বললাম আমি, EF ইজ ইকুয়াল টু হাফ BC, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে অঙ্কনে কিছু করেছি, অঙ্কনে E আর F কে যুক্ত করেছি, তাছাড়া তো আর কিছু করিনি। অঙ্কন, তারপরে পয়েন্টটা করবে অঙ্কন, প্রমাণ করতে হবে যে হয়ে গেল। অঙ্কনে আমরা E এবং F যুক্ত করলাম, ঠিক। এবার হচ্ছে মেন আমাদের প্রমাণ। এই তিনটে তোমরা এই মানে প্রতিটা আমাদের কোয়েশ্চেনে লিখতে হবে। এবার মেন প্রমাণ কি, কিভাবে আমরা প্রমাণটা করবো দেখো, সেটা করছি। ওটা ক্লিয়ার করছি, দেখো এবার প্রমাণ। তো বলো, তোমরা বলো কিভাবে তোমরা প্রমাণ করতে পারো। কি আমাদের দিয়ে দিয়েছে, আমাদের দিয়ে দিয়েছে কি সেটা আগে লক্ষ্য করো। আমাদের দিয়ে দিয়েছে যে এই DF আর এই BA এটা প্যারালাল, আবার এই ED আর এই AC এটা প্যারালাল। ঠিক আছে, আর কি দিয়েছে, DBC এর মধ্যবিন্দু, তাই তো। তো দেখো প্রথমে যদি লক্ষ্য করো, যে কোনো একটা সাইড দেখো, DF B এর সমান্তরাল প্যারালাল, DBC এর মধ্যবিন্দু। তো এখান থেকে আমরা বলতে পারি উপপাদ্য 20, যেটা রিভার্সটা উল্টো, কি FAC এর মধ্যবিন্দু। দেখো আমি আলাদাভাবে এটাকে আবার বোঝাচ্ছি, শুধু এই পার্টটা নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, শুধু এই পার্টটা নিচ্ছি। D মধ্যবিন্দু বলে দিয়েছে, F কি আমরা জানি না, এটা A এটা B, এটা এর সঙ্গে প্যারালাল বলে দিয়েছে এই বাহুটা, আর একটা মধ্যবিন্দু বলে দিয়েছে। তার মানে অফকোর্স F কি হবে, AC এর মধ্যবিন্দু হবে। এটা রিভার্সটা আমরা করলাম, কি একটা প্যারালাল বলে দিয়েছে, একটা মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো যে এই বিন্দুটা অবশ্যই মধ্যবিন্দু, তাহলে সেটাই আমরা লিখবো, তাই তো। তাহলে DF প্যারালাল টু BA এবং DBC এর মধ্যবিন্দু, ব্যাকেটে লিখতে পারো প্রদত্ত, মানে কি এটাই তো দেওয়া আছে। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, FAC এর, অতএব FAC এর মধ্যবিন্দু লিখতেই পারি আমরা, মধ্যবিন্দু। ঠিক, কোনো ডাউট নেই এখানে। এবার দেখো আবার, এবার এটা দেখো, এবার আমাদের এই যে বাহুটা ED আর AC কে দেখো, আলাদাভাবে আমি ডায়াগ্রামটা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সুন্দরভাবে। দেখো এবার আমি এই দিকটা লক্ষ্য করছি, এই যে প্যারালাল এটা BCAED, এক্ষেত্রেও দেখো ED AC এর সঙ্গে প্যারালাল, ED আবার ED প্যারালাল টু AC এবং DBC এর মধ্যবিন্দু, এটাও কি প্রদত্ত, দেওয়া আছে সবই, তাই তো। তাহলে এখান থেকেও আমরা বলতে পারবো এটার সঙ্গে এটা প্যারালাল একটা মধ্যবিন্দু, তাহলে অবশ্যই EAB এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকেও আমরা কি বলতে পারবো, EAB এর মধ্যবিন্দু। এটাকে মনে করো সাপোজ এটাকে 1 দিয়ে রাখো, এটাকে 2, কথন 1 কথন 2। এখানে সমীকরণ 1 সমীকরণ 2 বলতে পারবো না, কারণ এখানে তো কোনো ইকুয়েশন নয়, একটা কথা, একটা আমরা প্রমাণ করলাম, এটা কথন বলতে পারো। এটা 1 আর এটা 2। এবার 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, দেখো AB এর মধ্যবিন্দু E আর AFC এর মধ্যবিন্দু F, প্রমাণ করে ফেললাম তো। দ্যাট মিনস যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সংযোজক সরল রেখাংশ, সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তার অর্ধেক, প্রমাণ হয়ে যাবে এখান থেকে। তো দেখো জাস্ট প্রমাণ হয়ে গেল। তাহলে এবার লিখতে পারো, অতএব ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু E এবং AC বাহুর মধ্যবিন্দু F, অতএব আমরা কি লিখতে পারি, EF প্যারালাল টু BC এবং
EF ইজ ইকুয়াল টু হাফ বিসি। তো আমাদের এটাই প্রমাণ করার ছিল কি EF ইজ ইকুয়াল টু হাফ বিসি। বাস প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? শুধুমাত্র ওই উপপাদ্যটা আমরা ইউজ করলাম। দেখো নেক্সট কোয়েশ্চেনটা করছি এবার 2 এর দাগে। বলছে ডি এবং ই বিন্দু দ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে AD is equal to 1/4 AB এবং A is equal to 1/4 AC। ঠিক আছে, আগে আমাদের ফিগারটা এখানে করলি বা নাই, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এটা ক্লিয়ার করছি। কোয়েশ্চেন নাম্বার 2, এই আমাদের কি ত্রিভুজ বলছে ABC। ABC ত্রিভুজ রয়েছে ABC, দুটো বিন্দু রয়েছে ডি আর ই। বলছে এমন ভাবে আছে এবি আর এসি বাহুর উপর যেন AD is equal to 1/4 AB, মানে এবি এর 4 ভাগের 1 ভাগ। 4 ভাগ মানে মনে করো এটা মধ্যবিন্দু, এটা 2 ভাগ, এটা 2 ভাগ, মানে এই পয়েন্টটা তোমার ডি। এটারও সিমিলারলি 4 ভাগ করে দিলে, এটা 2 ভাগ করলাম, টোটাল 4টে পয়েন্ট দিয়ে দিলাম, 1 2 3 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ বলছে এই এডি আর এই এডি আর এই, এটাকে যুক্ত করে দাও। দেখো তারপর কি বলছে, প্রমাণ করতে হবে যে ডিই মানে এই যে ডিটা আমরা পেলাম এটা প্যারালাল টু বিসি এন্ড ডিই ইজ ইকুয়াল টু 1/4 বিসি। প্রমাণ আমাদের কি করতে হবে, ডিই প্যারালাল টু বিসি আর ডিই ইজ ইকুয়াল টু 1/4 বিসি। ঠিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সবার প্রথমে কি মনে করি, মনে করিতে কি বলেছি, বই দেখে দেখে অ্যাজ ইট ইজ লিখে দেবে কি ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর যা যা লেখা আছে সমস্ত লিখে দিলে। ঠিক আছে, তোমার প্রমাণ করি যে তার আগে পর্যন্ত, কারণ সেটা তো আমাদের নেক্সট পয়েন্ট হবে। তারপর আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, যেটা বললাম এই দুটো পয়েন্ট লিখে দিলে কি ডিই প্যারালাল টু বিসি আর ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি। তারপর নেক্সট পয়েন্ট কি অঙ্কন, এখানে একটু অঙ্কন করতে হবে। ঠিক আছে, অঙ্কনে কি করব, এবি এর মধ্যবিন্দু টোটাল 4টে ভাগে ভাগ করে, তাহলে মধ্যবিন্দু রয়েছে, এই মধ্যবিন্দুগুলোকে আমরা একটু যুক্ত করবো। আর মধ্যবিন্দু যে কোনো একটু নাম দিয়ে দাও, মনে করো এফ আর জি। এই মধ্যবিন্দুকে আমরা একটু যুক্ত করব। তাহলে কি লিখবো, এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু, এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এফ এবং জি যুক্ত করা হলো, ঠিক আছে, মধ্যবিন্দু দ্বয়কে আমরা যুক্ত করে দিলাম, এটা লিখলাম। এবার দেখো প্রমাণটা কত ইজি, দেখো প্রমাণটা কত ইজি তোমরা লক্ষ্য করে দেখো। ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ নিচ্ছি এবিসি, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু জি এবং এসি বাহুর মধ্যবিন্দু জি। অঙ্কন অনুসারে আমরা এভাবে অঙ্কনটা করেছি, তাই তো, অঙ্কন অনুসারে এটা লিখতে পারো তোমরা। তাহলে অথবা আমরা কি বলতে পারি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সংযোজক সরলরেখাংশটা সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তর এবং তার অর্ধেক হবে, যেটা আমাদের উপপাদ্য 20। তারপরে সেখান থেকে আমরা বলতে পারি এফ জি প্যারালাল টু বিসি এবং এফ জি ইজ ইকুয়াল টু হাফ বিসি। নো প্রবলেম, এখানে কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো, এবার ত্রিভুজ এ এফ জি না, আবার ত্রিভুজ এ এফ জি এর, দেখো এটাকে তো কি, এটা টোটাল 4টে পার্টে ভাগ করেছি, তো তার এটা এর মধ্যবিন্দু, মানে এ বি এর মধ্যবিন্দু এটা, আর এ এফ এর মধ্যবিন্দু তো এটা হবে, ডি হবে, কারণ এভাবেই তো কোয়েশ্চেনে বলে দিয়েছে কি এডিটা কি 1/4 এ বি, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখতে পারি এ এফ জি এর, এ এফ এর মধ্যবিন্দু, এ এফ বাহুর মধ্যবিন্দু ডি, এ এফ বাহুর মধ্যবিন্দু ডি এবং এ জি বাহুর মধ্যবিন্দু ই
এবং এজি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এখানে আমরা ফেরকে লিখতে পারি কি, অতএব এই ডি আর ই মানে এফ এর মধ্যবিন্দু, দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সংযোজক সরলরেখা অংশটা সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তার অর্ধেক হবে। দ্যাট মিনস এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে ডিই প্যারালাল টু এফ জি আর ডিই ইজ ইকুয়াল টু হাফ এফ জি, বলতে পারি তো? তো দেখো ওটা এখানে লিখছি। অতএব আমরা কি লিখতে পারি, ডিই প্যারালাল টু এফ জি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ এফ জি। এবার দেখো কেমন প্রমাণ হচ্ছে, দেখো ডিই প্যারালাল টু এফ জি, আবার আমরা কি জানি এফ জি প্যারালাল টু বিসি, ডিই এফ জির সঙ্গে প্যারালাল, এফ জি বিসি এর সাথে প্যারালাল। তাহলে এখান থেকে বলতে পারি ডিই বিসি এর সাথে প্যারালাল। অতএব লিখতে পারি এরকম ভাবে, ডিই প্যারালাল টু এফ জি প্যারালাল টু বিসি। অতএব ডিই এফ নয় ডিই, অতএব ডিই প্যারালাল টু বিসি, একটা প্রমাণ হয়ে গেল। সিমিলারলি দেখো নেক্সট প্রমাণটা কিভাবে হচ্ছে, ডিই ইজ ইকুয়াল টু হাফ এফ জি, ডিই ইজ ইকুয়াল টু হাফ এফ জি, আর হাফ এফ জি ইজ ইকুয়াল টু কি, হাফ বিসি, এফ জি ইকুয়াল টু হাফ বিসি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, দেখো 1/4 বিসি। এটাই আমাদের প্রমাণ করার ছিল কি ডিই প্যারালাল টু বিসি আর ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি। প্রমাণ হয়ে গেল, দেখলে কত সোজা, কিছু নেই কিন্তু এই যে লজিক, এই ওই দুটো উপপাদ্য শুধু মাথার মধ্যে ঘুরতে হবে, কোনো না ভাবে কোনো ভাবে সেইগুলো এখানে আমরা ইউজ করছি। তারপর 3 দাগের কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমি। এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউআর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু। চলো আগে পি কিউ আর একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। এটা ক্লিয়ার করছি, বস করে যদি অসুবিধা হয় কমপ্লিট করে নাও, ঠিক আছে? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আর যেটা বলেছিলাম আমি ক্লাস 10 কেও বলেছি, তোমাদেরকেও বলছি, যে কোনো চ্যাপ্টারের তোমাদের যে পাঠ্য বই রয়েছে, যে কোনো কোয়েশ্চেনে অসুবিধা থাকলে তোমাদের ক্লাস, চ্যাপ্টার, এক্সারসাইজ, কোয়েশ্চেন নাম্বার লিখে কমেন্ট করে দাও। তো তার সলিউশন তোমরা সানডেতে পেয়ে যাবে। সানডে যে তোমরা কমেন্টে লিখবে যে যে কোয়েশ্চেনে তোমাদের প্রবলেম থাকবে, সেগুলো সলিউশন আমি যতগুলো সম্ভব আমি সানডেতে কিন্তু দিয়ে দেব। দেখো প্রথমে একটা কি পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে? এই মনে করো একটা আমরা পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করেছি। কি বলছে, এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউআর আর কিউপি বাহুর মধ্যবিন্দু। কিউআর কোথায়, এই তোমাদের কিউআর, এই তোমাদের কিউপি, এদের মধ্যবিন্দু আমাদের বলে দিয়েছে এক্স এবং জেড, এর মধ্যবিন্দু এক্স আর এর মধ্যবিন্দু জেড। ওকে, ভেরি গুড। কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে পিএস ইজ ইকুয়াল টু জেড পি হয়। আচ্ছা, কিউপি বাহুকে এস পর্যন্ত বর্ধিত করেছি, ঠিক আছে, বর্ধিত করলাম, কিন্তু বলছে এমন ভাবে বর্ধিত করো যেন এই যে পিএস ইজ ইকুয়াল টু জেড পি হয়, মানে যতটা এখান থেকে এটা ততটাই বর্ধিত করো, ঠিক আছে? আচ্ছা, করলাম। তারপর কি বলছে, এস এক্স কমা পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। যে এস এক্স কোথায় আছে, তাহলে এস এর সঙ্গে এক্স যুক্ত করতে হবে, তবে আমরা এস এক্স পাবো। এই এস এক্স এই পি আর বাহুকে বলছে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ছেদ করলো। তাহলে প্রমাণ কি করতে হবে, পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর, পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর। আচ্ছা, এই যে পি ওয়াইটা বলছে এই যে পি আর তার 4/1 ঠিক আছে? তো কিভাবে প্রমাণ করবে, দেখেই তো ভয় পেয়ে গেলে। তো ভয় পাবার কিছু নেই, ওই দুটো উপপাদ্য হচ্ছে আমাদের হাতে রয়েছে, সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো, এখানে ইউজ করতে পারবো উপপাদ্যগুলো, সেটাই আমাদের লক্ষ্য করতে হবে। তো দেখো প্রথমে তো কি তোমাদের ওই যা যা লেখা লিখে নিলে, ঠিক আছে? এগুলো আমি আর লিখছি না, প্রথমে মনে করি আর তোমাদের প্রমাণ করতে হবে যেগুলো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনে লিখছি সেগুলো লিখে নিলে। এবার মেন প্রমাণে আমি চলে আসছি, ঠিক আছে? প্রমাণটা কিভাবে করব, তো সবার প্রথমে যদি লক্ষ্য করো ত্রিভুজ পি কিউ আর কে লক্ষ্য করো, ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে? আচ্ছা, এখানে অঙ্কনে আমরা একটা পয়েন্ট লিখতে পারি, এই জেড এক্স কে যুক্ত করলাম, ঠিক আছে? এটা অঙ্কনে লিখতে হবে। তো এখানে একটা পয়েন্ট মনে করি প্রমাণ করতে হবে যে,
তার পরের পয়েন্ট অঙ্কন বলে একটা লিখবে, কি লিখবে, z, x যুক্ত করা হলো। ঠিক, তো দেখো এবার যেটা বলছিলাম প্রমাণ, পি কিউ আর কে লক্ষ্য করছো, ত্রিভুজ পি কিউ আর এ কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স আর পি কিউ বাহুর মধ্যবিন্দু জেড, তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তার অর্ধেক হবে। উপপাদ্য 20 আমরা এখানে ইউজ করতে পারি, তো সেটাই করছি। ত্রিভুজ পি কিউ আর এর আর কিউ বাহুর মধ্যবিন্দু এক্স এবং কিউপি বাহুর মধ্যবিন্দু জেড। অতএব আমরা কি লিখতে পারি, জেড এক্স প্যারালাল টু পি আর এবং জেড এক্স ইজ ইকুয়াল টু হাফ পি আর। ঠিক, এখানে কারোর কোনো অসুবিধা নেই, এটা আমি লিখে এখন রেখে দিলাম। এবার এখানে আর একটু বলে দিই যে জেড এক্স প্যারালাল টু পি আর কথাটার মানে কি, জেড এক্স প্যারালাল টু পি ওয়াই, এই কথাটার মানে কি, জেড এক্স প্যারালাল টু পি ওয়াই, কারণ পি ওয়াই কি পি আর এই সরলরেখাংশটাই একটা ছোট পার্ট, তাহলে বড়টার সঙ্গে প্যারালাল হলে এই ছোট পার্টটার সঙ্গে প্যারালাল হবে। ঠিক আছে, এটা কেন লিখে রাখলাম নেক্সট লাইনে বুঝতে পারবে। এবার দেখো এখানে এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো, এস জেড এক্স, কোন ত্রিভুজটা লক্ষ্য করবে, এই ত্রিভুজটা লক্ষ্য করবে, এস জেড এক্স। দেখো এবার এখানে কি হচ্ছে, এস জেড বাহুর মধ্যবিন্দু পি, অঙ্কন অনুসারে বলেই দিয়েছে এমন ভাবে বর্ধিত করো যেন জেড পি ইজ ইকুয়াল টু পি এস হয়, দ্যাট মিনস পিটা কি জেড এস এর মধ্যবিন্দু, কোনো ডাউট নেই এখানে। আবার আমরা এইমাত্র প্রমাণ করলাম কি, এই যে পি ওয়াইটা সেটা প্যারালাল জেড এক্স এর সাথে, তাহলে একটা বাহুর মধ্যবিন্দু আর একটা প্যারালাল দিয়ে দিয়েছে, দ্যাট মিনস অফকোর্স ওয়াইটা এস এক্স এর মধ্যবিন্দু হবে। উপপাদ্য 21 রিভার্সটা ওটাই লিখছি। তাহলে আবার ত্রিভুজ কি, ত্রিভুজ এস জেড এক্স এর ত্রিভুজের নামগুলো একটু লক্ষ্য করে, অনেক সময় না আমরা তাড়াহুড়ো করে ভুল করে ফেলি। ত্রিভুজ এস জেড এক্স এর এস জেড বাহুর মধ্যবিন্দু কি পি এবং জেড এক্স প্যারালাল টু, এখানে লিখছি আমি জেড এক্স প্যারালাল টু পি ওয়াই। তাহলে অথবা আমরা কি লিখতে পারি, অতএব ওয়াই এস এক্স বাহুর মধ্যবিন্দু এটাও লিখতে পারি, এবং তার সঙ্গে আরেকটাও কি বলতে পারি, কি এই যে তোমাদের পি ওয়াই সেটা ইজ ইকুয়াল টু হাফ জেড এক্স, এটাও বলতে পারি। তাই তো আমরা দুটো জিনিস বলতে পারি, কারণ এটার মধ্যবিন্দু বলা যাবে আর এটা ইজ ইকুয়াল টু হাফ জেড এক্স, এটা তো দুটোর ক্ষেত্রেই বলা যাবে না, উপপাদ্য 20 আর 21 দুটোতে, তাই এটাও বলতে পারি। তো দেখো এবার লক্ষ্য করো, পি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জেড এক্স, আমাকে কি প্রমাণ করতে হবে সেটা মনে আছে তো, পি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ পি আর প্রমাণ করতে হবে। তাহলে এবার দেখো নেক্সট লাইনটা আমি এখানে লিখছি, এখান থেকে আমরা কি পেলাম, পি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জেড এক্স, আবার জেড এক্স ইজ ইকুয়াল টু হাফ পি আর, এটা আমরা আগে প্রমাণ করেছিলাম যখন এই পি কিউ আর ত্রিভুজ থেকে জেড এক্স এই জায়গায় আমি লিখে দিচ্ছি হাফ পি আর, তাহলে দেখো হয়ে গেল 1/4 পি আর, এটাই তো প্রমাণ করার ছিল, পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর, বাস প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আরো দুটো কোয়েশ্চেন করবো, তাই তো আমরা পাঁচটি কোয়েশ্চেন টোটাল করবো, 3টি কোয়েশ্চেন হলো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে তোমাদের প্রমাণ করি যে একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরিক। ঠিক আছে, দেখছি কি বলছে, এটা একটু ক্লিয়ার করি আমি। দেখো ভালো করে প্র্যাকটিস করছো তো, প্র্যাকটিস কিন্তু মাস্ট, ডেলি 1 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বলছি, বেশি না, প্র্যাকটিস করার জন্য ডেইলি ম্যাথস কিন্তু প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভালো ফল পাবে না। দেখো একটা সামান্তরিক কি বলছে, সেই সামান্তরিক যে কোনো একটা নাম কিছু দেয়নি, আচ্ছা যে কোনো একটি সামান্তরিক। তো সামান্তরিক তোমরা জানো আমরা কিভাবে সামান্তরিক অঙ্কন করি, এই আমাদের সামান্তরিক, মনে করো এ বি
সিডি। বলছে সামান্তরিকের মধ্য বাহুগুলির মধ্যবিন্দুগুলি যদি পরস্পর যুক্ত করো, এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, ডিসি বাহুর মধ্যবিন্দু আর, এডি বাহুর মধ্যবিন্দু এস মনে করে নিলে। তো এই মধ্যবিন্দুগুলো যদি যুক্ত করে দিই, বলছে যে চতুর্ভুজটা গঠন হবে। চতুর্ভুজ মানে কি, যার চারটি বাহু আছে সেটাই চতুর্ভুজ। বাট বলছে যে চতুর্ভুজটা এখানে গঠন হলো পি কিউ আর এ, সেটা একটা সামান্তরিক, সেটাও একটা সামান্তরিক তোমাকে প্রমাণ করতে হবে। তো সবার প্রথমে তো কি লিখবে, মনে করি। মনে করিতে কি লিখবে, মনে করিতে এবার দেখো বইয়ে তো কিছু নাম দেওয়া নেই, শুধু বলেছে একটি সামান্তরিক। তো এখানে তোমাকে ধরে নিতে হবে কি, ধরি বা মনে করি, যেটা আমরা লিখেছি কি এ বি সি ডি একটি সামান্তরিক। মনে করি এ বি সি ডি সামান্তরিকের, একবারেও লিখে দিতে পারো সামান্তরিকের এ বি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, যথাক্রমে কথাটা অবশ্যই লিখবে, যথাক্রমে পি কিউ আর এবং এস। যথাক্রমে মানে কি, এ বি বাহুর মধ্যবিন্দু পি, মানে ঠিক যেটা যেটা লিখেছি এখানে ঠিক সেটা সেটা তা, যার জন্য আমরা যথাক্রমে এই কথাটা লিখে। তাহলে এবিসিডি সামান্তরিকের এ বি বিসি সিডি এবং ডিহি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। আর কি, পি কিউ আর এস যুক্ত করা হলো, পি কিউ আর এবং এস যুক্ত করা হলো। ঠিক, প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক, পি কিউ আর এস একটি সামান্তরিক। ঠিক, একটি পি কিউ আর এস একটি সামান্তরিক। তো দেখো এবার তোমাকে জানতে হবে কি, সামান্তরিক প্রমাণ করার জন্য আমাদের কি জিনিস চাই, মানে আমরা কি দেখালে একটা চতুর্ভুজকে সামান্তরিক বলতে পারো। আগে তো সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, না হলে তোমরা প্রমাণ করবে কিভাবে। ঠিক আছে, তো দেখো একটা আমি এটা বোঝাচ্ছি, এটা কোয়েশনের পার্ট নয়, ঠিক আছে। তো দেখো এই সামান্তরিক প্রমাণ করতে গেলে তোমাদের একটা যে কোনো চতুর্ভুজের যদি তোমরা একজোড়া বিপরীত বাহু, যে কোনো, এটা এই একজোড়া অথবা এই একজোড়া, যে কোনো একজোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল দুটোই দেখাতে হবে। মনে করো এটার নাম যদি দিই আমি এ বি সি ডি, তো বলছে এ বি প্যারালাল টু ডিসিও দেখাতে হবে, এ বি ইজ ইকুয়াল টু ডিসি দেখাতে হবে। সমান এবং সমান্তরাল যদি দেখিয়ে দিই যে কোনো একজোড়া বিপরীত বাহু, তাহলেই আমরা বলে দিতে পারবো কি এটা একটা সামান্তরিক। অথবা তুমি যদি বিসি দেখো তাহলে হবে বিসি ইজ ইকুয়াল টু এডি আর বিসি প্যারালাল টু এডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন লজিক, কি যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তো দেখি কিভাবে আমরা দেখাই। আচ্ছা, এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনে এসি এসিকে যুক্ত করতে হবে, এসি যুক্ত করা হলো। প্রমাণের আগে এখানে একটা পয়েন্ট লিখে নাও। অঙ্কনে কি করলে, এ কমা সি যুক্ত করা হলো। ঠিক, এবার দেখো প্রমাণটা করছি। প্রমাণটা খুব ইজি। প্রমাণে দেখো তো তুমি ত্রিভুজ এ বি সি কে লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজটা আমি এখানে সাইডে দেখাচ্ছি। সবসময় দেখবে এরকম তোমরাও না যখন বুঝতে না পারবে আলাদাভাবে এটা করে নিলে কি তোমাদের বুঝতে ক্লিয়ার হবে কি অ্যাকচুয়ালি কি এখানে তুমি করতে চাইছো। সবসময় সাইডে আলাদা করে নেবে বোঝার জন্য, শুধু পরে সাফ করে দেবে। এ বি সিটা আমি একটু আলাদা করে তুলে নিয়েছি। তো দেখো এখানে এ বি বাহুর মধ্যবিন্দু পি, এটা তো বলেই দিয়েছে, আবার বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, এটাও বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারবো পি কিউ প্যারালাল টু এসি আর পি কিউ ইজ ইকুয়াল টু হাফ এসি, উপপাদ্য 20 আমরা ইউজ করতে পারবো তো এখানে। তো সেটাই করবো। ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর মধ্যবিন্দু পি এবং এবং বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, পি কিউ প্যারালাল টু এসি এবং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ এসি। এটাকে 1 দিয়ে রাখো, কোনো চাপ নেই এখানে। কারোর কোনো অসুবিধা হচ্ছে এখানে অবশ্যই বলতে পারো তোমরা। আবার উপরেরটা দেখো, এখানে এটা ক্লিয়ার করছি। এবার এ ডি সি কে দেখো, এখানে এ ডি সিটা এ,
এডি বাহুর মধ্যবিন্দু এস, এটা বলে দিয়েছে। ডিসি বাহুর মধ্যবিন্দু আর, এটা বলে দিয়েছে। তাহলে এস আর সিমিলারলি এসি এর সঙ্গে প্যারালাল এবং তার অর্ধেক হবে, অবশ্যই হবে। কত সোজা দেখতে পাচ্ছ। আবার ত্রিভুজ এ ডি সি এর এডি বাহুর মধ্যবিন্দু কি? এডি বাহুর মধ্যবিন্দু এস এবং ডিআর, নয় ডিসি। এগুলো তাড়াহুড়ো করে অনেক সময় দেখবে হয়ে যায়, আমরা ভুল লিখে ফেলি। হয়তো আমিও কোনো জায়গায় যদি লিখে ফেলি তো সেটা কারেকশন করে নিও, জানো কি, মানে এটা বুঝবে কি আমি তাড়াহুড়ো করে লিখতে অনেক সময় হয়ে যায় এরকম। ডিসি বাহুর মধ্যবিন্দু। আর পরীক্ষার খাতায় সবসময় কিন্তু কি করবে, লাস্টে 10 থেকে 15 মিনিট লাগবে তোমাদের সেটা চেক করার জন্য। কপিটা তোমাদের পুরো লিখে ফেলার পর 10 মিনিটে তুমি অবশ্যই খাতাটাকে আরেকবার রিচেক করবে। তখনই না যে ছোট ছোট ভুলগুলো আমরা লিখে ফেলি, তখনই সেগুলো ধরা পড়বে। আমরা অনেকেই করি কি, লিখে ফেললাম, খাতা জমা দিয়ে চলে এলাম, না, এটা কিন্তু একদম ভুল প্রসেস। অবশ্যই চেক করবে, যে কোনো লাস্টে 10 থেকে 15 মিনিট অবশ্যই লাগবে যেটা লিখেছো সেটা চেক করার জন্য। অনেক জিনিস আমরা ভুল লিখে ফেলি, অনেক কোয়েশ্চেন আমরা সব ঠিক করি কিন্তু একটা আমার ক্যালকুলেশন একটা দুটো নাম্বার ভুল লিখে ফেলবে, যার জন্য পুরো কোয়েশ্চেনটাই আমাদের কিন্তু ভুল হয়ে যায়। তাহলে ডিসি বাহুর মধ্যবিন্দু আর হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব কি লিখতে পারি, এস আর প্যারালাল টু এসি এবং এস আর ইজ ইকুয়াল টু হাফ এসি। এটাকে আমি 2 দিলাম। এবার দেখছো পি কিউ এসির সঙ্গে প্যারালাল, আবার এস আর ও এসির সঙ্গে প্যারালাল। দ্যাট মিনস এস আর পি কিউ দুজনে একে অপরের সাথে প্যারালাল। দ্যাট মিনস এই দেখো পি কিউ এর এসি এর সঙ্গে পি কিউ প্যারালাল, আবার এসি এর সঙ্গে এস আর ও প্যারালাল। দ্যাট মিনস এখানে দেখো, এখানে আমি পি কিউ ইজ ইকুয়াল টু হাফ এসি আর এস আর ইজ ইকুয়াল টু হাফ এসি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সমীকরণ 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি, সমীকরণ 1 এবং 2 থেকে কি পাই আমরা, উপরটায় লিখছি, দেখো আমরা কি লিখতে পারি, কি পি কিউ প্যারালাল টু এস আর এবং পি কিউ ইজ ইকুয়াল টু এস আর, কারণ এটাও হাফ এসির সঙ্গে সমান, এটাও হাফ এসির সঙ্গে সমান। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু এস আর। তাহলে একটা চতুর্ভুজ পি কিউ আর এর এক চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পি কিউ ইজ ইকুয়াল টু এস আর আর পি কিউ প্যারালাল টু এস আর আমরা প্রমাণ করে দিলাম। যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল প্রমাণ করে দেওয়ার মানে কি, সেটা একটা সামান্তরিক। তাহলে সেটার মধ্যে লিখতে হবে, অতএব চতুর্ভুজ পি কিউ আর এস এর এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। বাস প্রমাণ হয়ে গেল, ঠিক বোঝা গেল, ক্লিয়ার হলো। চল আর একটা কোয়েশ্চেন করো, লাস্ট কোয়েশ্চেন। দেখো সেম এখানেও এবার কি বলছে, একটি আয়তাকার চিত্রের বলছে বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হবে সেটি একটি রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়। আচ্ছা, এখানে কিন্তু অনেকটা জিনিস বোঝারও আছে, যারা জানো না কনসেপ্ট আমি ভালো করে বুঝে নাও। কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 5 ক্লিয়ার করে দিলাম, কিন্তু পজ করে যদি না হয় থাকে করে নিও। 5 দাগের কোয়েশ্চেন, একটা আয়তাকার চিত্র বলতে লাগে, একটা আয়তাকার চিত্র। আয়তক্ষেত্র আমরা অঙ্কন করতে পারি, আয়তক্ষেত্র অঙ্কন করার মধ্যে কোনো এমন চাপ নেই, সিম্পল এ বি সি ডি, মানে যার বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক, এবার দেখো কি বলছে, মধ্যবিন্দু দিয়ে পরস্পর যুক্ত করে যে চতুর্ভুজটা গঠন হবে, চতুর্ভুজ আগে গঠন করো। এই বাহুর মধ্যবিন্দু পি কিউ, এর মধ্যবিন্দু আর এডি বাহুর মধ্যবিন্দু এস, এই মধ্যবিন্দু দিয়ে যুক্ত করে নিলাম আমরা। ঠিক, তো কি বলছে, এই যে যেটা গঠন হলো সেটা একটা রম্বস, সেটা একটা কি রম্বস, বর্গাকার চিত্র নয়, বর্গক্ষেত্র নয়, সেটা একটা রম্বস। তো সবার প্রথমে আমাকে জানতে হবে কি রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে মানে ডিফারেন্সটা কোথায়, সেটা যদি না জানি তো আমাদের কোনো লাভ নেই। তো আমি আগে সেটা বলবো। এই ধরো একটা বর্গক্ষেত্র এ বি, এখানে পি কিউ আর এস দিয়ে নাম দিচ্ছি কারণ এখানে বুঝতে সুবিধা হবে আমাদের, পি কিউ আর এস। আর এই একটা রম্বস পি কিউ আর এস,
কি ডিফারেন্স কি বলতো? বর্গক্ষেত্রেরও 4টি বাহু পরস্পর সমান, 4টি বাহু পরস্পর সমান, রম্বসেরও 4টি বাহু পরস্পর সমান। ডিফারেন্স হয় এখানে কি বর্গক্ষেত্রের এই যে অ্যাঙ্গেল গুলো এগুলো 90 হয়, বাট রম্বসের অ্যাঙ্গেল গুলো 90 হয় না। একটা ডিফারেন্স এখানে। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, যে কর্ণগুলো এগুলো পরস্পর সমান হয়, এই যে এস কিউ ইজ ইকুয়াল টু পি আর হয়, বাট রম্বসের ক্ষেত্রে দেখবে একটা বড় হয় এটা আর এটা হয় ছোট। রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয় না। বোঝা গেল কি মেন ডিফারেন্সটা কোথায় বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে? কি এর কর্ণদ্বয় সমান হয় আর এর কর্ণদ্বয় সমান হয় না। তো তোমাকে এখানে বলছে কি এটা বর্গক্ষেত্র তো প্রমাণ মানে রম্বস তো প্রমাণ করতে হবে, দ্যাট মিনস 4টে বাহু পরস্পর সমান, সেটা তুমি প্রমাণ করে দিলে। বাট তার সঙ্গে তোমাকে এটাও দেখাতে হবে কি এই যে কর্ণদ্বয় পি আর আর এস কিউ এটা সমান নয়, তবেই তুমি বলতে হবে কি এটা বর্গক্ষেত্র নয়, এটা শুধুমাত্র রম্বস। ঠিক আছে, তো দেখো এবার আমরা কিভাবে। তো সবার প্রথমে কি মনে করি, তো মনে করিতে আমি আর লিখছি না, যেটা ঠিক কোয়েশ্চেন নাম্বার 4-এ যেভাবে লিখলাম। কি মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্রে এবি বাহু, এবি বিসি সিডি আর ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস, পি কিউ আর এস যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি রম্বস, বর্গক্ষেত্র নয়। লিখে নিলে এই দুটো পয়েন্ট। অঙ্কন, দেখো অঙ্কনে আমি একটা কি করছি, অঙ্কনে আমরা কি করব, শুধুমাত্র এই যে তোমাদের পি আর আর এস কিউ এটাকে যুক্ত করছি। পি আর কারণ কর্ণদ্বয় তো আমাদের এখানে দরকার না, তো সেটাই যুক্ত করছি। পি কমা আর এবং এস কমা কিউ যুক্ত করা হলো, যুক্ত করা হলো। ঠিক, এবার প্রমাণে চলে এসো। প্রমাণে চলে এলাম। এটার প্রমাণ কিভাবে করব দেখো। এটা অনেকে কোশ্চেন নাম্বার 40 করার পরে যখন ঠিক এটা করে, তো তারাও কি চেষ্টা করে ওই এসি কর্ণ যোগ করে দিয়ে এভাবে এভাবে বলার চেষ্টা করে, বাট এটা কিন্তু ওভাবে হবে না। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে, তোমরা ট্রাই করবে, এটা তোমাদের জন্য। কি যেরকম ভাবে কোশ্চেন নাম্বার 4 করেছো ঠিক সেরকম ভাবে তোমরা এই কোশ্চেনটা প্রুফ করতে পারছো কি। কারণ সেটা ছিল আমাদের সামান্তরিক, তো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখালেই হয়ে যেত, যার জন্য আমরা ওটা ওখানে ইউজ করতে পারতাম। বাট এখানে বর্গক্ষেত্র বা রম্বস মানে কি 4টে বাহুই পরস্পর সমান দেখাতে হবে, যার জন্য ওই ট্রিকটা এখানে কিন্তু কাজ করবে না। তো এখানে একটু আলাদা। এখানে আমরা দুটো ত্রিভুজকে লক্ষ্য করছো, এই আর এই ত্রিভুজটাকে লক্ষ্য করো। ত্রিভুজ এপিএস আর বিপিএস, ত্রিভুজ এপিএস আর বিপি কিউ লক্ষ্য করছো। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। কেন প্রমাণ করছি? সর্বসম প্রমাণ করলে আমরা বলে দিতে পারবো কি এই সাইডটার সঙ্গে এই সাইডটা সমান। তাহলে কি করছি, প্রথমে ত্রিভুজ এ, ত্রিভুজ এ পি এস এবং ত্রিভুজ এপিএস এবং ত্রিভুজ বি পি কিউ এর, ত্রিভুজ এপিএস এবং বিপি কিউ এর মধ্যে কি কি দেখাতে পারি সর্বসম প্রমাণ করার জন্য 3টে জিনিস চাই। পি এ বি এর মধ্যবিন্দু পি, এরম ভাবে না লিখে আমি এরম ভাবে লিখতে পারি এপি ইজ ইকুয়াল টু বিপি, কারণ এটা তো প্রদত্ত দিয়েই দিয়েছে আমাকে কি এটা এর মধ্যবিন্দু। ঠিক আছে, এপি ইজ ইকুয়াল টু বিপি। সেকেন্ডে কি লিখতে পারি, এএস ইজ ইকুয়াল টু বিকিউ। কেন লিখতে পারি বলো তো, কি কি বুঝতে পারছো বলো, কেন লিখতে পারি এস ইজ ইকুয়াল টু বিকিউ? দেখি ভিডিও পজ করে কমেন্টে বলে লেখো। কারণ কি এটা তো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে কি এডি ইজ ইকুয়াল টু বিসি, এই দুটো সমান আর এগুলো তাদের মধ্যবিন্দু, তাহলে তাদের হাফও সমান হবে। তো কারণ কি, কারণ হচ্ছে এডি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে তাদের হাফ। তোমাদের এস ইজ ইকুয়াল টু বিকিউ হবে, শুধু এটা লিখতে পারো, অথবা কারণ হিসেবে তুমি লিখতে পারো কি এবিসিডি একটি আয়তক্ষেত্র, এটাও লিখতে পারো। থার্ড পয়েন্টটা কি লিখবে, থার্ড পয়েন্টটা তো প্রমাণ করে দিলাম। এই যে অ্যাঙ্গেল 90, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কোণগুলো সবসময় 90 হয় না, তো দ্যাট মিনস এখানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল পি এ এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি বি কিউ ইজ ইকুয়াল টু 90। তাহলে অতএব এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এ পি এস সর্বসম হয়ে গেল কোন ত্রিভুজের সঙ্গে, ত্রিভুজ বিপি কিউ এর সঙ্গে, ত্রিভুজ বিপি কিউ এর সঙ্গে আমাদের সর্বসম হয়ে গেল। তো এখানে সর্বসম হয়ে গেল মানে কি আমরা কি ইমপ্লাই করছি, সেটা ইমপ্লাই করছি কি পিএস
ইজ ইকুয়াল টু পি কিউ, মানে দুটো বাহু এখন আমরা সমান দেখালাম, কি পি এস এর সঙ্গে পি কিউটা সমান আমরা দেখালাম। তো এবার সিমিলারলি দেখো, যদি আমরা এই ত্রিভুজটা নিই, তো সেম ভাবে আমরা প্রমাণ করবো কি পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর। এই ত্রিভুজটা নিই, তাহলে আমরা প্রমাণ করবো আর কিউ ইজ ইকুয়াল টু আর এস। তো এভাবে কি আমরা সব ত্রিভুজ করবো না, যখন এরকম কেস হয় তখন আমরা জাস্ট লিখে দিই কি একইভাবে আমরা প্রমাণ করতে পারি বা একইভাবে আমরা দেখাতে পারি বলে লিখে দিই। তো তারপর আমরা লিখে দেবে একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে কি প্রমাণ করতে পারি, এই যে এই দুটো হয়ে গেল পি কিউ ইজ ইকুয়াল টু আর কিউ এবং আর কিউ ইজ ইকুয়াল টু আর এস এবং আর এস ইজ ইকুয়াল টু পিএস, অতএব আমরা বলতে পারি কি দেখো এই চারটে বাহু পরস্পর সমান, এই সমীকরণ থেকে আমরা তো বলতে পারি এটার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান, এটার সাথে সমান। দ্যাট মিন্স কি হয়ে যাচ্ছে এখানে কি পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু আর এস ইজ ইকুয়াল টু এস পি। ঠিক, পি কিউ আর এস চতুর্ভুজের চারটে বাহু পরস্পর সমান বলে দিলাম। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি কি এটা বর্গক্ষেত্র হতে পারে বা রম্বস হতে পারে, কিন্তু বর্গক্ষেত্র নয়, এবার সেটা তোমাকে বলতে হবে, তাই তো। তো সেটা বলার জন্য আমরা কি লিখবো দেখো, এবার আমরা যে কর্ণদ্বয় সেগুলো একটু লক্ষ্য করি, কি যে এস কিউ নট ইজ ইকুয়াল টু পি আর তোমাকে বলতে হবে তো। আচ্ছা, ডিসি এ বি সি ডি তো একটা আয়তক্ষেত্র, এ বি সি ভুল লিখছি দাঁড়া, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যেটা তোমাকে বলে দিয়েছে একটি আয়তক্ষেত্র। অতএব আমরা কি লিখতে পারি কি ডিসি, যে ডিসি বাহু সেটা নট ইজ ইকুয়াল টু ডিসি বাহু যেটা সেটা নট ইজ ইকুয়াল টু ডিএ লিখতে পারি। কারণ কি এখানে তো একজোড়া বিপরীত বাহু সমান হবে না আয়তক্ষেত্র, মানে ডিসির সঙ্গে এবি সমান হবে, বিসির সঙ্গে এডি সমান হবে। ডিসির সঙ্গে কখনো এডি সমান হবে না, তো বর্গক্ষেত্র হয়ে যাবে, যে চারটে বাহু সমান হয়ে যায়, আয়তক্ষেত্র না, ডিসির সঙ্গে এডি সমান হবে না, নট ইজ ইকুয়াল টু, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ডিসির সঙ্গে ঠিক প্যারালাল দেখো এস কিউ, তাহলে আমরা লিখতে পারি কি এস কিউ নট ইজ ইকুয়াল টু আর ডি এর সঙ্গে ঠিক প্যারালাল পি আর। লক্ষ্য করতে পারছো এটা পি আর, এস কিউ নট ইজ ইকুয়াল টু পি আর। তো দেখো কর্ণদ্বয় পরস্পর অসমান এখান থেকে আমরা বলে দিলাম। তাহলে জাস্ট এবার নিজের ভাষায় কি লিখে দেবে, অতএব পি কিউ আর এস চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান, আমি লিখে দিচ্ছি নাহলে তোমরা হয়তো লিখতে পারবে না। অতএব পি কিউ আর এস চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, কিন্তু কর্ণদ্বয় অসমান। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি কিউ আর এস একটি রম্বস বর্গক্ষেত্র নয়। ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পারলে কোনো ডাউট নেই তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কারণ কি না নোটিফিকেশন পাবে না। বেল আইকন যদি প্রেস না করো তাহলে কি নোটিফিকেশন কোনো মতেই পাবে না, তো অবশ্যই বেল আইকনটি প্রেস করে নাও। চলো তাহলে আজকের মতন টাটা।